আসসালামু আলাইকুম। আবারও সেই চিরচেনা রূপ বাংলাদেশের। আজকে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের সাথে তাদের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে খেলার জন্য চেন্নাইয়ের মাটিতে। সেখানে প্রথম দুটি সেশনে চমৎকার দুর্দান্ত বোলিং করার পরেও বাংলাদেশ দিন শেষে সেই হতাশার বৃত্তেই যেন ঘুরপাক খাচ্ছে। আসলে এখান থেকে কি বাংলাদেশ কখনো বের হতে পারবে না? আপনি দেখেন, বাংলাদেশের পরিবর্তনের কথা বলছি, বাংলাদেশের খেলার ধরনের পরিবর্তনের কথা আমরা বলছি, বাট কিছু কিছু জায়গাতে না বাংলাদেশ আসলে কখনো যেন চেঞ্জ হতেই ইচ্ছুক না। না, আশ্বিন আর রবীন্দ্র জাদেজা মিলে যেটি করেছেন আমি সেটিকে মোটেও খাটো করে দেখছি না, বাট আপনি যখন ভাববেন যে একটি দলের, ভারতের মতো একটি দল যখন মাত্র 144 রানে তাদের প্রথম সারির 6 জন ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছেন, সেখানে দিনের তখনও অর্ধেকের কিছুটা কম অংশ খেলা বাকি ছিল, সেখান থেকে ভারত আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে ফেলবে। এটি আসলে এই জায়গায় যদি আপনি বাংলাদেশকে রাখেন, এবার বাংলাদেশ যদি ব্যাটিংয়ে থাকতো ভারতের সাথে, তাহলে কি আপনার মনে হয় যে এইভাবে ভারত বাংলাদেশকে পুরো দিনের সেশনের খেলা শেষ করতে দিত? আসলে এই কিছু কিছু জিনিসগুলোতে না গিয়ে পার্থক্যটা গিয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। আসলে বড় দলের সাথে মিডিওকার বা ছোট দলগুলোর পার্থক্যটা এই জায়গাতেই ফুটে ওঠে। দেখুন, হয়তো আমি যেভাবে বলছি কথাগুলো হয়তো বা অতটা ভালো লাগছে না, বাট এটি ফ্যাক্ট। দিনের শুরুতে কী হয়েছে আমরা সবাই জানি। ভারতের শুরুতে মাত্র 34 রানে তাদের 3 উইকেট হারিয়ে ফেলেছিল তারা, যেখানে বিরাট কোহলি, শুভমান গিল এবং রোহিত শর্মাদের মতো ব্যাটসম্যানদের উইকেট ছিল। পরের সেশনে আরও 3টি উইকেট হারালো ভারত, জয়সওয়াল, কেএল রাহুল এবং ঋষভ পান্থের উইকেট। তো যেই বোলাররা প্রথম দুই সেশনে ভারতের টপ অর্ডারের 6 জন ব্যাটসম্যানকে ফেরালেন, তারা শেষ সেশনে কি এমন হয়ে গেল যে আর একটি উইকেটও আমরা ফেলাতে পারলাম না ভারতের? আমি যদি আপনাকে ভারতের স্কোর কার্ডের কথা বলি তাহলে জিনিসটা আরও স্পষ্ট হবে। দেখুন, শুরুতে জয়সওয়াল করেছেন 56, এরপর রোহিত শর্মা 6, এরপর শুভমান গিল 0, এরপর বিরাট কোহলি 6, এরপর ঋষভ পান্থ 39, এরপরে কেএল রাহুল 16 রানে আউট হয়েছেন এবং তারপরে এসে পার্টনারশিপ হয়েছে 195 রানের। এটি কি আসলে দিন শেষে প্রথম দুই সেশন খেলার পর মেনে নেওয়ার মতো কোনো স্কোর? যেখানে ইন্ডিয়া এখন দিন শেষ করেছে 339 রানে। আমরা প্রথম দুই সেশন শেষে ভাবছিলাম যেখানে ইন্ডিয়া হয়তো 220 থেকে 250 রানের মধ্যে হয়তো বা আমরা অল আউট করে ফেলতে পারবো। আর শুধু কি 195 রানের পার্টনারশিপ? আপনি শেষ সেশনে যদি দেখেন, ভারত রান তুলেছে 163 রানে, যেখানে 30 ওভারও পুরো খেলা হয়নি, মেবি 25 ওভারের মতো খেলা হয়েছে। তো আপনার প্রায় ওভার প্রতি 6 রান করে নিচ্ছে সেই ব্যাটসম্যানরা, আশ্বিন এবং জাদেজার মতো ব্যাটসম্যান। আমি তাদেরকে খাটো করে দেখছি না, বাট নিশ্চয়ই তারা রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ওই লেভেলের ব্যাটসম্যান না। তারা যখন এসে 6 রান করে নিচ্ছে, আপনার ওভার প্রতি একটা সেশন পুরো খেলে যাচ্ছে, আরও একটা সেশনের অর্ধেক খেলে ফেলছে, তো এটি তখন আপনার অবশ্যই কনসার্নের বিষয়। এখানে আপনি দেখেন, দিন শেষে জাদেজা স্কোর করেছে 86 রান, বাট মাত্র 117 বল থেকে। আশ্বিন 102 রানে অপরাজিত মাত্র 112 বল থেকে। তো যেটি বলছিলাম যে বাংলাদেশের আসলে সেই পুরনো রোগ যেন ফিরে এসেছে, যে খেলা হাতের মুঠোয় নিয়ে আবার সেটিকে গ্রিপ থেকে ছেড়ে দেওয়া। ঠিক সেরকমটিই হয়েছে। বোলারদের দিকে যদি তাকাই, তাসকিন কোনো উইকেট পাননি। হাসান মাহমুদ এক্সিলেন্ট বোলিং করেছেন, 5 উইকেট পাননি। এটি শুধু আমি বলবো তার দুর্ভাগ্যের কারণে তিনি 5 উইকেট পাননি। আজকে তিনি 5 উইকেট বা তারও বেশি ডিজার্ভ করেন, বাট শেষের দিকে কিছু আউটসাইড এজ ইনসাইড এজ হওয়ার কারণে তিনি আসলে উইকেট বঞ্চিত হয়েছেন। ইনফ্যাক্ট জাদেজার উইকেটটি পেয়ে গিয়েছিলেন, আম্পায়ারও তাকে আউট দিয়ে দিয়েছিল, বাট পরে দেখা গেছে যে সেটি ইনসাইড এজ হয়েছে। এরপর নাহিদ রানা কখনো ভালো বল করেছেন, কখনো খারাপ বল করেছেন, মিক্সড একটা পারফরমেন্স ছিল তার কাছ থেকে, বাট গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছিলেন জয়সওয়ালের। এরপরে মেহেদী হাসান মিরাজ, কেএল রাহুলের উইকেট নিলেও আমি মোটেও আজকে তার বোলিংয়ে খুশি হতে পারিনি। তিনি যে লাইন লেন্থ মেনটেন করে যেভাবে বোলিং করেছেন, আমি মনে করি এখানে তার প্ল্যানিংয়ে অবশ্যই ভুল ছিল। সেই সঙ্গে সাকিব আল হাসান, মানে আজকে দিনের সবচেয়ে বড় ডিজাস্টারের কথা যদি বলেন তাহলে সাকিব আল হাসান। আপনারা যারা পুরো খেলাটি দেখেছেন তারা দেখবেন একটি চান্স ক্রিয়েট হয়েছিল ঋষভ পান্তের, সেটি সাকিব গ্র্যাব করতে পারেননি, বলের ফ্লাইট মিস করে ফেলেছিলেন, বল পর্যন্ত যেতে পারেন, তাসকিনের বল। ফিল্ডিংয়ে তো কলাপস এটি করেছেনই, বাট সবচেয়ে বড় যে ডিজাস্টারটি তিনি করেছেন তার বোলিংয়ে এসে। সারাদিনে সাকিব আল হাসানের মতো একজন বোলারকে ক্যাপ্টেন মাত্র 8 ওভারে বেশি দিতে পারেনি, কারণ তিনি 8 ওভার থেকে রান দিয়েছেন 50 রান। তিনি যখনই বোলিংয়ে এসেছেন তখনই তার উপর চড়াও হয়েছেন ব্যাটসম্যানরা। বাট
আপনার উপর যতই চড়াও হোক একজন ব্যাটসম্যান, আপনি হচ্ছেন, বাট আপনার উপর যতই একজন বোলার আপনার উপর যতই একজন ব্যাটসম্যান চড়াও হোক না কেন, আপনি তো সাকিব আল হাসান। আপনি এত বছর ধরে ক্রিকেট খেলছেন, আপনার কাছে নিশ্চয়ই এরকম পিচে এরকম পারফরমেন্স ডিজার্ভ করি না আমরা। এর সঙ্গে বলবো শান্তর ক্যাপ্টেন্সিতে একটা জায়গায় আমার ল্যাকিংস মনে হয়েছে, সেটি যখন পার্টনারশিপটা বিল্ড আপ হয়ে যাচ্ছিল, অনেক বড় একটি পার্টনারশিপ হয়ে যাচ্ছিল, যখন আমরা সবগুলো বোলারকে ট্রাই করেছি বাট উইকেটে দেখা পাচ্ছিলাম না, তখন তার সিক্সথ বোলিং অপশনে আরও আগে আসা উচিত ছিল, যেখানে শান্ত নিজেও বোলিং করতে পারেন। বাট মমিনুলকে দিয়েছেন লাস্ট ওভার বল করার জন্য। মমিনুলকে তার আরও আগে আনা উচিত ছিল, 2-1 ওভার ট্রাই করা উচিত ছিল। আমি বলছি না যে আনলেই তিনি উইকেট পেয়ে যেতেন, বাট ট্রাই করা উচিত ছিল অ্যাটলিস্ট। শেষ ওভারে এনেছেন, তখন হয়তো বাংলাদেশ ওভার রেটে অনেক পিছিয়ে ছিল, সেটি পুষিয়ে নেওয়ার জন্যই হয়তো বা তাকে একটি ওভার দেওয়া হয়েছে। তো আজকে কি বলবো, আজকে স্বপ্ন দেখিও বাংলাদেশ আসলে ভালো একটি শুরু করার পরে ওইভাবে ম্যাচ হাতের গ্রিপ থেকে বেরিয়ে যাবে। ম্যাচ এখনও শেষ হয়নি, বাট হ্যাঁ, বাংলাদেশ অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। 195 রানে পার্টনারশিপ, এটি আসলে কোনো হাসি তামাশার কথা নয়। মূলত এই একটি পার্টনারশিপে দেখবেন এই ম্যাচে কতটা ইম্প্যাক্ট তৈরি করে দেয়। তো এখন আর কি করার, আশা একটি করতে পারি যে বাংলাদেশ কালকে হয়তোবা ভালো কোনো বোলিং স্পেল করে খুব দ্রুত উইকেটগুলো তুলে নেবে, খুব দ্রুত ভারতকে অল আউট করে ফেলবে অন্তত 400 রানের আগে, এটি আমি এখন এক্সপেক্ট করি। আর যেমনটি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশ আজকে ঠিক সেই একাদশ নিয়ে খেলতে নেমেছে। বাংলাদেশের পাকিস্তানের সাথে লাস্ট যে একাদশ খেলতে নেমেছিল সেটি খেলতে নেমেছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। বাট আমি আগেও একটি কথা বলেছিলাম যে বাংলাদেশ ভারতের সাথে কম্পিট করতে গেলে অবশ্যই বাংলাদেশকে ব্যাটিংয়ে ভালো করতে হবে। প্রমাণ আপনার চোখের সামনে, যেভাবেই হোক ভারত কিন্তু রান করেছে। সো আপনি যদি ভারতের সাথে টক্কর দেন, শুধুমাত্র বোলিং পারফরমেন্স ভালো করে বা কোনো একটা সেশন 2টা সেশন ভালো খেলে পার পেয়ে যাবেন এমনটি নয়। আপনাকে মিনিমাম 4-5 সেশন ব্যাটিং করতে হবে, বড় একটি স্কোর করতে হবে ভারতের এগেনস্টে, তখনই আপনি ভারতকে প্রেশার ফেলতে পারবেন এবং ভারতের সাথে কম্পিট করতে পারবেন। তো দেখা যাক কালকে কী হয়, হোপ ফর দ্য বেস্ট। আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।